চোখের অশ্রুকে এখন আর থামিয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে না। মন ভরে কান্না করতে ইচ্ছে করছে। মনের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে মুখে ভালো করে বালিশ গুঁজে দিই। জানি সকালে উঠিয়ে দেখব সর্দি লেগে গিয়েছে। গলার সুরও স্বাভাবিক থেকে কিছুটা মোটা হয়ে যাবে। এভাবে অনেক সময় চোখের অশ্রু বিসর্জন দিতে দিতে একসময় কান্নার বেগ কিছুটা কমে আসে। এক পর্যায়ে ফোপাতে ফোপাতেই চোখ জোড়া বন্ধ হয়ে আসে। গভীর ঘুমে তলিয়ে যাই আমি। দরজায় খুব জোরে শব্দ হওয়াতে ঘুম ভাঙল। রেনুমা শব্দ পেতে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। লক্ষ্য করলাম ওর হাতে খাবারের প্লেট। মাথাটা ব্যথা করছে অনেক, তাই রেনুমার সঙ্গে কোনো কথা না বলেই আমার বেডে এসে পুনরায় শুয়ে পড়লাম। রেনুমা বলল, জুই আপু, তোমার খাবার। আমরা সবাই বাইরেই খাচ্ছি, তুমি নেই বলে নিয়াজ ভাইয়া বললেন তোমাকে যেন ভিতরে এসে দিয়ে যাই। ওর সাথে কথা বলতে মোটেও ইচ্ছে হচ্ছে না। একইভাবে শুয়ে থাকলাম। তবে রেনুমার অস্তিত্ব এখনও টের পাচ্ছি। রেনুমা আবার বলে উঠল, আপু, তোমার কি বেশি খারাপ লাগছে? ভাইয়াদের বলবো গিয়ে? রেনুমার কথায় আমি তাড়াতাড়ি করে শোয়া থেকে বেডে বসে ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে জোরপূর্বক কৃত্রিম হাসি টেনে বলে উঠলাম, না না, আমি ঠিক আছি। আসলে চোখের ঘুম ঘুম ভাবটা কাটেনি তো, তাই আবার একটু শুয়েছিলাম। ও, আমি ভাবলাম তোমার বোধহয় খারাপ লাগছে বেশি। আচ্ছা, খেয়ে নিও কিন্তু। কথাগুলো বলে রেনুমা চলে গেল। রেনুমা যেতেই টেবিলের উপরে থাকা আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখি সাধু কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাধু বলতে লাগলো, আলাবি ভাইয়ের লগে ঘুরতে যাইয়া তো আমারই ভুল লাগেছো। ভুলবাই তো, উর্বির সাথে থাকলে আমারে কি আর মনে থাকবো নাকি? তা রোমান্স কেমন চলে? সাধুর কথাগুলো কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার চেয়ে কম কিছু ছিল না। মোবাইল কানে দিয়ে ফোপাতে লাগলাম। ওপাশ থেকে সাধুর কোনো কথার আওয়াজ আসছে না। কল এখনও ডিসকানেক্টেড হয়নি। ধীরে সুস্থে নিজেকে শান্ত করলাম। মোবাইলের স্ক্রিনটা একবার চেক করে দেখলাম, দেখি 11 মিনিট 55 সেকেন্ড চলছে। এখনও কল যেহেতু কেটে যায়নি, তাই আবার কানে দিলাম ফোনটা। ওপাশ থেকে সাধু নরম কণ্ঠে বলে উঠল, এবার বল কি হয়েছে? সাধু সে অনেক খারাপ একটা লোক, একটা প্রতারক, ধোঁকাবাজ, জঘন্য লোক। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, বল কি হয়েছে, খুলে বল। তারপর সাধুকে সব বলতে লাগলাম। আমার সব কথা শুনে সাধু বলল, একটা কথা কইবইন, তোর মাথায় তো মনে হয় গরুর গোবরেরও অভাব আছে। গোবরেও সার হয়, তোর তো তাও নাই। মনে তো হইতেছে তোর মাথায় গন্ডারের চামড়া ভরা। বাপ ডাকলে কি কেউ বাপ হয়ে যায়? রাস্তাঘাটে কতজনই তো মামা চাচা খালা ডাকি আমরা, তাই বলে কি তারাও মামা চাচা হইয়া যায় নাকি? কোন সিচুয়েশনেও কি বলছে? সাধুর কথায় আমি ওকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, আমি মরি আমার কষ্টে, আর তুই ফালাস আমার মাথায় গন্ডারের চামড়া তার লাইগা? আর ওই পিচ্চিরে কোলে করে নিয়ে আসছে, রাস্তাঘাট থেকে তুইলা আনে নাই। ফোন রাখ তুই, এই জন্য আমারে আর কল দিবি না। কলটা কেটে চুপচাপ বসে আছি। সব কিছু অসহ্য লাগছে। এখন সাধুর মাথার কয়েকটা চুল ছিঁড়তে পারলে ভালো হতো। সাধুর জায়গায় যদি ওই অনুরাধার চুল ছেঁড়াছিঁড়ে অভিযানে নামতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। আমার মোবাইলটা এক নাগারে বেজেই চলছে। মোবাইলটা উল্টো করে রাখা বলে কে কল করছে দেখতে পাচ্ছি না, তবে মনে হচ্ছে সাধুই কল করেছে। কয়েকবার রিং হওয়ার পরে কলটা রিসিভ করে বলতে লাগলাম, তোরে কইছি না কল দিবি না? ওই কানাবেড়ার যা ইচ্ছা করুক, একটা কেন আরও 10টা বিয়ে করুক, দুনিয়া সব মাইয়া বিয়ে করে ফেলুক, আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। সত্যি কিছু যায় আসে না? অপর পাশ থেকে পরিচিত পুরুষালী কণ্ঠ কর্ণপাত হতেই আমার কথা বন্ধ হয়ে গেল। মোবাইলের স্ক্রিনটা চোখের সামনে এনে টাসকে খেয়ে গেলাম। এটা তো আলাবি ভাইয়ের নাম্বার। তাড়াতাড়ি করে আবার ফোনটা কানে ধরলাম। ওপাশ থেকে উনি গম্ভীর গলায় আবার বলে উঠলেন, আমি কানা বেডা? বের হও এক্ষুনি। বোঝাপড়া আছে তোমার সাথে। আমি কানা কিনা তা তোমায় বুঝিয়ে দেবো আজ। 2 মিনিটের মধ্যে তোমার কটেজের পেছনে আসো, জাস্ট 2 মিনিটস। আমাকে হুকুম দেয়া? আমিও তেজি কণ্ঠে বলে উঠলাম, আসছি আমি। 2 মিনিট কেন, 1 মিনিটের মধ্যেই আসছি আমি। বোঝাপড়া তো আমি আপনার সাথে করব। তাড়াহুড়ো করে মাথা ওড়না পেঁচিয়ে মোবাইলটা হাতে নিয়ে কটেজের পেছনে এসে পড়লাম। আবছা আলোতে আলাবি ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে তার কাছে গিয়ে মাথাটা হালকা একটু উঁচু করে তার পাঞ্জাবির কলার চেপে ধরে বলতে লাগলাম, কেন করলেন আপনি এমন? আপনি বিবাহিত হয়ে ঘরে বউ রেখে আবার আমাকে আপনার সারা জীবনের বর্ষণ সঙ্গিনী বানাতে চেয়েছিলেন কেন? কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আমার কণ্ঠনালীতে কেউ অনেক ওজনের পাথর চাপা দিয়ে রেখেছে। ধরা গলায় আবার বলতে লাগলাম, আপনি তো জানতেন আমি আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। চোখের জল আর ধরে রাখতে পারলাম না। আমার গাল বেয়ে জলকণা পড়তে লাগলো। সেই সাথে আকাশ গর্জে উঠল। ফোঁটা ফোঁটা বৃষ্টিকণা এসে পড়তে লাগলো আমার গায়ে। এই বৃষ্টিকণা কাউকে ভিজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। ক্ষণে ক্ষণে আকাশ গর্জে উঠছে। আলাবি ভাইয়ার কলার ছেড়ে একটু পিছিয়ে আসতেই উনি বলে উঠলেন,
এই কথাটাই তো শুনতে চাইছিলাম। শেষমেশ তাহলে ভালোবাসি বলেই দিলে? তার কথা শেষ হতেই বিকট একটা আওয়াজ হলো। হুট করে আলাবি ভাইয়া আমার মাথাটা হালকা বাপাশে আকাশের দিকে ঘুরিয়ে দিলেন। ওদিকে তাকাতেই দেখি একটা লেখা চোখে স্পষ্ট ফুটে উঠল, উইল ইউ বি মাইন্ড ফর এভার অ্যান্ড এভার। লেখাটা মুছে যেতেই এরপর আরেকটা বিকট শব্দ হয়, আবার আকাশে আরেকটা লেখা ভেসে ওঠে, উইল ইউ ম্যারি মি। হঠাৎ করেই কটেজের পেছনের আলো জ্বলে উঠল। আমাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসফি ভাবি, মিথিলা আপু আর রেনুমা মুখ চেপে হাসছে। শ্বশুর বাবাই ফাটিয়ে দিয়েছ। বাচ্চা কণ্ঠ শুনে পেছনে তাকাতেই দেখি অন্ত অনুরাধার হাত ধরে সাথে দাঁড়িয়ে আছে। অনুরাধা মুচকি হেসে আমাদের কিছুটা কাছে আসলো। সবার ভাবভঙ্গিতে এতক্ষণে বুঝে গিয়েছি আমার সঙ্গে অনেক বড় একটা গেম খেলা হয়েছে। সামনে তাকিয়ে দেখি আলাবি ভাইয়া মিটমিটিয়ে হাসছেন। অন্ত দৌড়ে এসে আমার হাত ধরে ঝাঁকিয়ে বলল, শাশুড়ি আম্মু, আমার শ্বশুর বাবাই তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি উত্তরটা দাও। এইটুকু বাচ্চার মুখ থেকে শ্বশুর শাশুড়ি ডাক শুনে ঠিক হজম করতে পারছি না। অন্ত আবারও আমাকে বলল, কি হলো, তুমি নাকি আমার শাশুড়ি আম্মু, তাহলে আমার শ্বশুর বাবাইয়ের উত্তর দিচ্ছ না কেন? জুই আপু অ্যাকসেপ্ট করে ফেলো তাড়াতাড়ি, রেনুমা বলে উঠল। রেনুমার কথায় ওদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখি সজল ভাইয়া আর শাফিন ভাইয়াও এসে উপস্থিত। এখন শুধু নিয়াজ ভাইয়া আর ফারাবি ভাইয়া বাদে সকলেই উপস্থিত এখানে। এত জনগণের মধ্যে আমি কিভাবে বলবো আমিও আপনাকে বিয়ে করতে চাই? এরাও কেমন বেয়াক্কেল, ওদের তো বোঝা উচিত আমারও লজ্জা বলে কিছু আছে। ওয়েট ওয়েট, জুই তোর সাথে এত বড় গেম খেললো আর তুই কি না নির্লজ্জের মতো তার প্রপোজাল অ্যাকসেপ্টের চিন্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছিস? এই পুচকো ছেলে আর অনুরাধাকে সেটাও তো জানা হলো না। নিজের মনের সঙ্গে কথাগুলো বলে মনে মনে কঠোর এক সিদ্ধান্ত নিলাম। সবাইকে একবার পরখ করে আলাবি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনার না একটা বাচ্চা আছে, আবার বউ তো আছে। বউ বাচ্চার সামনে আমাকে বেহায়ার মতো বলছেন আমাকে বিয়ে করবে? আপনাকে তো জিন্দেগিতেও বিয়ে করব না, আপনাকে তো আমি জেলে রুটি খাওয়াবো। আর কিছু বলার আগে চারপাশ হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। আলাবি ভাইয়া কোনো মতে হাসি থামিয়ে বললেন, আরে ওটা শাফিনের বউ আর বাচ্চা। আমার নাকি ছোট একটা প্রিন্সেস হবে, আর ও প্রিন্সেসটাকে বড় হলে বিয়ে করবে, সেজন্যই এখন থেকেই বাবা ডাকার প্র্যাকটিসে আছে। কথাটা বলে একটু থেমে আবার বলে উঠলেন, আমাকে নাকি মানতে পারবে না, তাই তোমাকে একটু মজা দেখালাম। কথা শেষে আমাকে একটা চোখ টিপ মারলেন। তার কথা আর কাজে প্রচুর রাগ হলো। এমন মজা কেউ করে? আমার চোখের কতগুলো পানি খরচ হলো, কত কষ্ট হচ্ছিল সে কি তা জানে? জোরালো গলায় বললাম, সবাই খারাপ, সবাই। নিয়াজ ভাইয়ের কাছে এক্ষুনি আমি বিচার দিব। এরপর আলাবি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আর আপনি? আপনার সাথে আগামী 1 বছরের জন্য কথা বলা বন্ধ। আমাকে বিয়ের স্বপ্ন এই জীবনে আর দেখা লাগবে না। করব না আমি আপনাকে বিয়ে। আমার দিকটা কেউ ভাবলেন না। আলাবি ভাই একটু নিচু সুরে বলতে নিলেন, জুই আসলে। তার কথায় কর্ণপাত না করে আমি আমার কথা শেষ করে গটগট করে আমি কটেজে এসে পড়লাম। পেছন থেকে ওরা ডাকাডাকি করছিল, কিন্তু আমি না শুনে এসে পড়েছি। কি ভেবেছে আমাকে কান্না করে উনি বলবে এটা মজা ছিল, আর আমিও মজা ভেবে ধেই ধেই করে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলবো? আমাকে তো চেনে নাই। কী মনে হয় আমি গেম খেলতে পারি না? দাঁড়াও বাছাধন, এবার দেখবা এই জুয়ের কেরামতি। খুব সুন্দর করে মুখে একটা হাসি টেনে ধীর উপায়ে নিয়াজ ভাইয়ের কটেজে এসে উপস্থিত হলাম। কথা শব্দে মনে হচ্ছে মোটামুটি সবাই এখানে জটলা পাকিয়ে বসে আছে। দরজায় পরপর দুবার নক করতেই আলাবি ভাইয়া দরজা খুলে দিলেন। তার দিকে না তাকিয়ে দরজায় দাঁড়িয়ে সোজা নিয়াজ ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, নিয়াজ ভাইয়া তোমার ফোনটা একটু দিবে? বাবাকে কল করব, আমার ফোনের ব্যালেন্স শেষ। আচ্ছা আয়, ভেতরে আয়। আর তোর কি এখন একটু ভালো লাগছে? ভেতরে থাকা সকলের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই মিলে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে, এখন কি ভালো না থেকে পারি? নিয়াজ ভাইয়া সবার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ রে? যা আমি জানি না। ভাইয়াকে তাদের দেখিয়ে বললাম, পরে বলবো, আগে মোবাইলটা দাও তো। বাবার সাথে কথা বলিনি আজকে সারাদিন। ভাইয়া আর কথা না বাড়িয়ে আমার হাতে মোবাইল দিয়ে দিল। আমি মোবাইলটা নিয়ে ভাইয়ের কটেজ থেকে একটু দূরে আসলাম। ভাইয়ের ফোনে সেভ নাম্বারে গিয়ে একটা নাম্বার আমার ফোনে টুকে নিলাম। নাম্বারটা খুব সুন্দর করে রায়ান বাবু লিখে আমার ফোনে সেভ করে নিলাম। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বাবাকে কল করলাম। বাবার সাথে কিছু সময় কথা বলে পুনরায় ভাইয়ার কটেজে গিয়ে ভাইয়াকে মোবাইলটা দিয়ে কারোর দিকে দৃষ্টি না দিয়ে সোজা আমার কটেজে চলে আসলাম। সকাল থেকেই সবার সাথে রাগ করে আছি। নিয়াজ ভাইয়া, ফারাবি ভাইয়া, অনুরাধা আপু আর অন্ত ছাড়া অন্য সকলের সঙ্গে তেমন একটা কথা বলছি না। সেই সাথে গুরুত্বপূর্ণ একটা মিশনে নেমেছি। মিশনের নাম হলো ইগনোর আলাবি ভাইয়া। সকালে নাস্তা করে রেনুমাকে ছাড়াই অনুরাধা আপুর কটেজে যাওয়ার জন্য কেবল আমার কটেজ থেকে বের হয়েছি। তার মধ্যে দেখি আলাবি ভাইয়া পা বাড়িয়ে আমার দিকেই আসছেন।
তাকে দেখা মাত্রই হাতের ফোনটা কানে চেপে ধরলাম। যখন দেখলাম আলাবি ভাইয়া আমার আরেকটু কাছে এসে পড়েছেন আর এখন কথা বললেই সে শুনতে পাবেন, তখন আমি বলতে লাগলাম, হ্যাঁ বাবু, এই তো মাত্রই নাস্তা করেছি। তুমি নাস্তা করেছো? আলাবি ভাইয়ার দিকে আরও চোখে তাকালাম তার ভাবভঙ্গি দেখার জন্য। তাকে দেখে স্বাভাবিকই মনে হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে বুঝতে চেষ্টা করছেন আমি কার সাথে কথা বলছি। সে কি বাবু, তুমি নাস্তা করনি? ইস, শরীর খারাপ করবে তো জান। কথাটা বলে আলাবি ভাইয়ের দিকে দৃষ্টি দিতেই দেখি উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবারও বললাম, ওকে জান, লাভ ইউ টু। ফোনটা কানে নিচ থেকে নামাতেই হুট করে আলাবি ভাইয়া আমার সামনাসামনি দাঁড়িয়ে পড়লেন। কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোন বাবুর সাথে কথা বলেছিলে? আর এই জানটা কে? আমি একটু দূরে সরে এসে কিছুটা ভাব নিয়ে বললাম, আমার এখন মুড নেই বলার। আলাবি ভাইয়া আমার দিকে তেড়ে এসে বলতে নিলেন, এই মেয়ে। আর এক মুহূর্তও দেরি করলাম না, দ্রুত পায়ে কটেজে এসে পড়লাম। বলতে গেলে এক প্রকার দৌড়েই এসেছি। একটু সময়ের জন্য মনে হচ্ছিল আমার দুগালে এখনই বুঝি উনি তবলা বাজানো আরম্ভ করবেন। আসলে সেদিন রায়ানের নাম্বারটা নিয়াজ ভাইয়ার ফোন থেকে নিয়েছিলাম। আমার ফোনে রায়ানের নাম্বারটা সেভ করা ছিল না, তাই ওটা হারিয়ে ফেলেছি। রায়ানের নাম্বারটাই মূলত রায়ান বাবু দিয়ে সেভ করেছি, কিন্তু একটু আগে তার সামনে শুধু কথা বলার মিথ্যে অভিনয় করেছি। হঠাৎ করে একসময় আলাবি ভাইয়াকে কৌশলে দেখিয়ে দিব রায়ানের নাম্বারটা আমার ফোনে রায়ানবাবু দিয়ে সেভ করা। অনুরাধা আপুর সাথে খুব ভালো জমেছে আমার। আপুর সাথে কথা বলা শেষ ভালো বুঝতে পারলাম অন্তু তার 6.5 বছর বয়সে অনেক বেশি বুঝে। যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বুঝতে পারেও, সেই সাথে পাকামোটাও করে বেশি। অবাক করার ব্যাপার হলো অনুরাধা আপু হিন্দু ধর্মাবলম্বী থেকে আগত, কিন্তু শাফিন ভাইয়া মুসলিম ধর্মের। অনুরাধা আপু শাফিন ভাইয়াকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলামী পন্থাতেই নাকি বিয়ে হয়েছে। তবে দুঃখের বিষয় হলো অনুরাধা আপুর সাথে তার বাড়ির যোগাযোগ একেবারেই বন্ধ। আপুকে প্রথমে শাফিন ভাইয়ার বাড়িতেও মেনে নেয়নি, কিন্তু অন্তু জন্মের পরে সব ঠিক হয়েছে। অনুরাধা আপুকেও মেনে নিয়েছে। সকালে নাস্তা শেষ করে অনুরাধা আপুকে জানাই যদি সাঙ্গু নদীতে যাওয়া না হয় তাহলে আমি আর কোথাও যাব না। চিম্বুক পাহাড়েও আমি যাব না। আর এটাও জানিয়ে দিই আমাকে রেখেই সবাই যেন চিম্বুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাঙ্গু নদী, এত দিন ধরে যার নাম শুনে এসেছি, বইতে পড়ে এসেছি, আজকে ঠিক তার সামনে দাঁড়িয়ে। আমাদের চিম্বুক যাওয়ার প্ল্যানটা মূলত আমার কারণেই ক্যান্সেল করা হয়েছে। বর্তমানে সাঙ্গু নদীর গা ভেসে আমরা নৌকায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সময়টা এখন 3:30। একটু আগেও সূর্য তার তাপে দগ্ধ করে দিচ্ছিল সবুজ গাছপালাগুলোকে, কিন্তু হঠাৎ করে একদল মেঘ এসে সূর্যটাকে নিজের মধ্যে আবদ্ধ করে নিয়েছে। সাঙ্গুর শীতল পানি আর পরিবেশে বইতে থাকা মৃদু ঠান্ডা হাওয়া মস্তিষ্ককে বারবার বলছে, আমার প্রেমে পড়ো। আমরা দুটো নৌকা ভাড়া করেছি। এই নৌকাগুলো দৈর্ঘ্যে বেশ লম্বা। একটা নৌকায় আমি, অনুরাধা আপু, শাফিন ভাইয়া, সজল ভাইয়া আর রেনুমা উঠেছি। আর আরেকটাতে আলাবি ভাইয়া, অন্তু, নিয়াজ ভাইয়া, ভাবি, মিথিলা আপু আর ফারাবি ভাইয়া উঠেছে। আমাকে নিয়াজ ভাইয়া বলেছিল যেন তাদের নৌকায় উঠি, কিন্তু আমি তো শুনিনি। এ পর্যন্ত কয়েকবারই আলাবি ভাইয়া আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তবে আমি সেই সুযোগ দিইনি তাকে। এমনকি একবারও তার দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। প্রায় অনেকটা ভিতরের দিকে চলে এসেছি আমরা। আমাদের নৌকা একটার পেছনে আরেকটা চলছে। ওই নৌকা থেকে অন্তু আমাকে দুষ্টুমি করে পানির ঝাপটা দিচ্ছে, আমিও ওকে এই নৌকা থেকে পানি ঝাপটা দিচ্ছি। আলাবি ভাইয়া তার গলায় ঝুলানো ক্যামেরা দিয়ে কিছু স্মৃতি বন্ধ করে নিচ্ছেন। আমরা এক একজনের মতো করে এই মুহূর্তে উপভোগ করে চলছি। হঠাৎ করে আকাশ কোনো আগামবার্তা না দিয়েই ঝমঝমিয়ে আমাদের উপর তার জলকণার পতন ঘটাতে শুরু করলো। আমরা যে স্থানে ছিলাম সেখান থেকে বাঁদিকে তাকালে কিছুটা উঁচুতে একটা গোলাকার ছাউনির মতো দেখা যাচ্ছে। আমাদেরকে মাঝি দুজন পাড়ে নামিয়ে দিলেন আর বললেন আমরা যেন বৃষ্টি থামার আগ পর্যন্ত ওখানে অবস্থান করি। তাদের কথা মতো আমরা সবাই ছাউনির নিচে এগোচ্ছি। পেছনে মাঝি দুজন নিয়াজ ভাইয়া আর ভাবিকে নিয়ে পাড়ে একটা মোটা গাছের নিচে দাঁড়িয়ে রইল। নিয়াজ ভাইয়া ভাবিকে নিয়ে কোনো মতে উপরে উঠবে না, আর গাছের নিচে সকলে একসাথে দাঁড়ানোও যাবে না, তাই ওদের দুজনকে মাঝির সাথেই রেখেই আমরা উপরে উঠতে শুরু করলাম। দূর থেকে আসলে উপলব্ধি করতে পারিনি জায়গাটা যে এত খাড়া হবে। এখন উঠতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, তার সাথে আবার ওঠার রাস্তাটাও কিছুটা পিচ্ছিল আর সরু। আমার সামনে অনুরাধা আপু আর পেছনে রেনুমা আসছে। উঠতে গিয়ে মাঝখানে হালকা স্লিপ কেটে রেনুমা পড়ে যেতে নিচ্ছিল। আমি সামনে থাকায় আমাকে ধরে বসে। আমি ব্যালেন্স সামলাতে না পেরে অনুরাধা আপুর উপরে আমার কিছুটা ভর ফেলে দিই। ভাগ্য ভালো ছিল বলে অনুরাধা আপুর সামলে নিতে পেরেছে। আস্তে আস্তে আমরা সবাই হালকা ভিজে গিয়েছি। আলাবি ভাইয়ের দিকে চোখ দিতেই দেখি তার মসৃণ চুলে পানির বিন্দু বিন্দু ফোঁটা জমেছে। তিনি হাত দিয়ে চুলগুলো ঝাড়তে ব্যস্ত।
তার সাদা পাঞ্জাবির কাঁধে বৃষ্টির পানি ছিটে ছিটে ছাপ দেখা যাচ্ছে। তার লোমশ হাতেও ফোঁটা ফোঁটা পানির বিন্দু লেপ্টে আছে। বাহ, লোকটাকে তো এভাবেও বেশ মায়াময় লাগছে। হঠাৎ করে মাথায় চিন্তা এলো, এই কানা বেটা একদমই ভালো না। অকারণেই আমায় কাঁদিয়েছেন। তাড়াতাড়ি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমরা এখানে প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে। ফোনটা বের করে দেখি 5:15। এখানে বসিয়ে আমাদের সময় খুব একটা বেশি খারাপ কাটেনি। এখান থেকে পেছনের দিকে তাকালে দূরে সবুজ অরণ্যের মাঝে কয়েকটা ঘর বাড়ি চোখে পড়ে। একেবারে পিঁপড়ের ন্যায় ছোট মনে হয়। ওটা সম্ভবত ছোটোখাটো একটা গ্রাম। প্রায় 1 ঘন্টার মতো সবাই মিলে গল্প করছে বসে বসে। আমি কোনো টুশব্দ করিনি, শুধু বসে বসে ওদের কথা শুনে গিয়েছি। মায়ের ঘরমাক্ত দেহের ঘ্রাণ যেমন প্রত্যেক সন্তানের কাছে সুগন্ধি স্বরূপ, তেমন প্রকৃতির এই ভিজে ঘ্রাণটাও আমার কাছে সুগন্ধির ন্যায় লাগছে। যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে, তাই আর দেরি না করেই আমরা এই জায়গা প্রস্থানের জন্য উদ্যত হলাম। এবার আমার সামনে আলাপি ভাইয়া আর পেছনে অনুরাধা আপু আসছে। রাস্তাটা মনে হচ্ছে আগের তুলনায় এখন একটু বেশিই পিচ্ছিল। নিজের ভারসাম্য সামলাতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এখনই পড়ে যাব। বাম পাশে চোখ বোলাতেই মাথা ঘুরে উঠল। ভূপৃষ্ঠ এখান থেকে অনেক নিচে। ওঠার সময় এত ভয় লাগেনি। এখন মনে হচ্ছে বাম পাশে না তাকালেই ভালো হতো। হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে নিলাম। বাঁচার জন্য হাত দিয়ে সামনে পিছনে কিছু একটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতেই আলাপি ভাইয়ের বাহু ধরলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই বা পাশেই পড়ে গেলাম। আমি পড়তে পড়তে মনে হচ্ছে আমি বুঝি আর বাঁচব না। তৎক্ষণাৎ আলাপি ভাইয়ার চেহারাটা চোখে ভেসে উঠল। মুহূর্তের জন্য মনে হলো তাকে বুঝি আর বিয়ে করা হলো না। আচ্ছা, আমার মৃত্যুর পরে কি উনি চিরকুমার থেকে যাবেন, নাকি আবার অন্য কাউকে বিয়ে করবেন? না না, এটা হতে দেয়া যাবে না। কিন্তু তার বিয়ে আমি আটকাবো কী করে? আমি তো নির্ঘাত মরে যাব এখন। ইস, তখন যদি বলে দিতাম আমিও আপনাকে বিয়ে করতে চাই, আমি মরে ভূত হয়ে গেলেও তো আমার মানুষরূপী সতীনকে সহ্য করতে পারবো না। হঠাৎ মনে হলো আমি একা গড়িয়ে পড়ে যাচ্ছি না। আজে বাজে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ভালো করে খেয়াল করতে দেখি আলাপি ভাইয়া আর আমি দুজন একসাথে পাশাপাশি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছি। গড়াগড়ি খেতে খেতে এক পর্যায়ে দুজনেই থেমে গেলাম। যখন পড়ে যাচ্ছিলাম তখন উপর থেকে ওদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু শব্দটা এখন আর কান অবধি পৌঁছাচ্ছে না। পড়ে গিয়ে যেভাবে আছি সেভাবেই চোখ জোড়া বন্ধ করে শুয়ে রইলাম, কারণ মাথাটা এখন চরকির ন্যায় ঘুরছে। পায়ে যে খুব ভালোভাবে ব্যথা পেয়েছি তা অনুভব করতে পারছি। হাতেও হয়তোবা কেটে ছিঁড়ে গিয়েছে। মোট কথা হলো শরীরের কিছু কিছু জায়গায় বেশ যন্ত্রণা অনুভব করতে পারছি। আমার চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভব করলাম আলাপি ভাইয়া আমার কাছে এসে দু গালে আলতো করে চাপড় মারছেন আর বলছেন, এই জুই, জুই, শুনতে পাচ্ছ আমাকে? কথা বলো। খেয়াল করলাম আলাপি ভাইয়ার কণ্ঠে অস্থিরতার ছাপ স্পষ্ট। এতক্ষণে আমার মাথাটা তার কোলে জায়গা দখল করে নিয়েছে। হালকা করে চোখ মেলে তাকে একটু দেখে নিলাম। তার কণ্ঠের মতো চেহারাতে অস্থিরতা ফুটে উঠেছে। এই মুহূর্তে তার কোলে মাথা রাখতে পেরে খুব শান্তি লাগছে। আবার তার অবস্থা দেখে অনেক হাসিও পাচ্ছে। আলাপি ভাইয়া আমার নাকের কাছে তার আঙ্গুল আনতেই আমি ফট করে আমার দম আটকে রাখলাম। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, জুই, ওপেন ইউর আইস, জুই। তিনি সেই কখন থেকে সিনেমার নায়কের মতো জুই জুই করেই যাচ্ছেন, আর আমি তার এরূপ কাজের পুরোদমই সুযোগ নিচ্ছি। দুঃখের বিষয় হলো প্রাণ খুলে হাসতে পারছি না। অনেক কষ্টে হাসি চেপে রাখছি। সেই সাথে বেঁচে গিয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। খুশির মূল কারণ হলো আমার আর সতীনের মুখ দেখা লাগবে না। আমার ভাবনার মাঝে হুট করে আলাপি ভাইয়া আমার মাথাটা খুব জোরে তার বুকের সঙ্গে চেপে ধরলেন। তার এমন কাণ্ডে অনেকটা ভরকে গেলাম। এই প্রথম আমরা দুজন এত কাছাকাছি। আমাদের দুজনের মধ্যে ইঞ্চি পরিমাণও ফাঁকা নেই। এই মুহূর্তে আমার কানে ধুক 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 করে একটা শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এই শব্দটা আমার কানে এক প্রশান্তির সুর সৃষ্টি করেছে। অনেক সময় ধরে মুহূর্তটাকে উপভোগ করতে পারলাম না। তার আগেই আলাপি ভাই আমার মাথাটা তুলে আমার কপালে, গালে, মাথায় অগণিত বার তার ওষ্ঠদ্বয় স্পর্শ করাতে লাগলেন। আমি ত্বরিত গতিতে তার থেকে নিজেকে মুক্ত করে বলে উঠলাম, কী করছিলেন আপনি? তার দিকে তাকিয়ে দেখি তিনি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখের কোণে জল চিকচিক করছে। আলাপি ভাই আমার কাছে এসে দুগালে হাত রেখে বলে উঠলেন, তুমি ঠিক আছো? ব্যথা পেয়েছো কোথাও দেখি? কথাটা শেষ করেই আমার গাল থেকে তার হাত নামিয়ে আমার হাত ধরে এপাশ ওপাশ দেখতে লাগলেন। তার মধ্যে কেমন যেন অস্থিরতা ছেয়ে গিয়েছে। তার এই অস্থিরতা আমার মন আর মস্তিষ্ক উভয়কেই প্রশান্তির হাওয়ায় দুলিয়ে যাচ্ছে।
এখন তাকে দেখে খুব মায়া লাগছে। তার উপর জমিয়ে রাখা মান অভিমানগুলো মুহূর্তের মধ্যেই উবে গেল। তার চোখের এই অস্থিরতা আমার সিদ্ধান্তকে নড়বড়ে করে দিয়েছে। যখন আমিও তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, তখন আমার কাছে এই মান অভিমানগুলোকে আমাদের মধ্যে আর মানানসই বলে মনে হচ্ছে না। সব কিছুই আবার অতিরিক্ত ভালো নয়। আজ পুরো দিন তাকে ইগনোর করেছি, কথা বলিনি, এটাই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। কারণ দিন শেষে এই মানুষটাই আমার ভালোবাসার মানুষ। তার সাথে কথা না বলে আমিও শান্তি পাচ্ছি না। তখন তো রাগের বশে বলে দিয়েছিলাম তাকে বিয়ে করব না, তার সাথে কথা বলবো না, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তাকে ছাড়া আমি নিজেই তো থাকতে পারবো না। তাকে ছাড়া তো আমার চলবে না, তাহলে কেন তাকে দূরে দূরে রাখবো? আমার ভাবনার মধ্যেই আলাবি ভাইয়া আমার দু বাহু ধরে একটু জোরে ঝাঁকিয়ে বললেন, আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। তিনি আবারও জিজ্ঞেস করলেন, ব্যথা পেয়েছে কোথাও? আমি দুদিকে মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলাম। আলাবি ভাই আমার দিকে কিছুটা সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সত্যি তো? আমি আর তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না, কারণ আমি মিথ্যে বলেছি। এই মুহূর্তে আমার পায়ে অসম্ভব যন্ত্রণা করছে। তার সামনে মাথা নিচু করে বললাম, হাতের কনুইতে আর পায়ে একটু ব্যথা পেয়েছি। আমরা দুজন এখনও মাটিতেই বসে আছি। হাতের কনুই দেখে আলাবি ভাইয়া আমার পায়ের জুতা খুলতে নিলেন। তাকে বাধা দিয়ে আমি বলে উঠলাম, আপনি আমার জুতায় হাত দিচ্ছেন কেন? আপনি আমার থেকে বড়, আপনি বসুন, আমি খুলছি। আলাবি ভাইয়া এক মনে আমার জুতা খুলতে ব্যস্ত হয়ে পড়লেন। তাকে দেখে মনে হচ্ছে আমার কথাটা তার কর্ণপাত হয়নি। তাকে নিশ্চুপ দেখে আমি আর কোনো কথা বাড়ালাম না। পায়ের গোড়ালি থেকে 4-5 আঙ্গুল উপরে অনেকখানি কেটে গিয়েছে, সাথে রক্তও পড়ছে। হাতের কোণেও ছিলে গিয়েছে। আলাবি ভাইয়া কোত্থেকে যেন কি একটা পাতা এনে হাতের মধ্যে ডলে আমার পায়ের কাটা স্থানে লাগিয়ে দিলেন। পকেট থেকে তার রুমালটা বের করে সেখানে বেঁধে দিলেন। আগে ব্যথা হলে খুব বেশি একটা জ্বালাপোড়া করেনি, কিন্তু এখন অনেক জ্বালাপোড়া করছে। আমি কাঁদো কাঁদো কণ্ঠে আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, এগুলো কি দিয়েছেন আপনি? তাড়াতাড়ি খুলে দিন, পায়ে অনেক জ্বলছে। এটা রক্ত পড়া কমাবে, একটু সহ্য করো। আলাবি ভাইয়াকে ভালো করে পরখ করে দেখে তার কপালে একটু কাটা ছাড়া আর কিছু পেলাম না। তাও তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথাও ব্যথা পেয়েছেন? উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসি বজায় রেখে বললেন, তোমার এই ব্যথার কাছে আমার ব্যথা খুবই সামান্য, চিন্তা করুন, আমি ব্যথা পাইনি। আমি তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আমার হিজাবের বাড়তি অংশ দিয়ে তার কপালের কাটা অংশের চারপাশে লেগে থাকা ঈষৎ রক্তগুলো মুছে দিলাম। আলাবি ভাইয়ের দিকে চোখ পড়তে দেখি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার কাজে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে তার থেকে একটু সরে বসলাম। চারপাশে অন্ধকার নামতে শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখান থেকে গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ঠিক কোন দিকে গেলে আমরা বের হতে পারবো তাও আমাদের অজানা। আলাবি ভাইয়ার হাতের ঘড়িতে সময় এখন ঠিক 6টা। এখানে নেটওয়ার্ক একেবারেই পাওয়া যাচ্ছে না। গোটা গোটা অক্ষরে লেখা উঠেছে নো সার্ভিস। আমার সাইড ব্যাগটা কোথায় পড়েছে তা আমি নিজেও জানি না। ওই ব্যাগের মধ্যেই আমার মোবাইলটা রয়েছে। সোজা কথা হলো মোবাইল সহ পুরো ব্যাগটাই হারিয়ে ফেলেছি। বর্তমানে আমার অবস্থান হলো আলাবি ভাইয়ার কোলে। এমন নয় যে আমি হাঁটতে পারছি না, হাঁটতে পারছি, তবে খুব ধীরে ধীরে। আমার হাঁটার গতি দেখে আলাবি ভাইয়া আমায় না বলে হুট করে কোলে নিয়ে চলেছেন অজানা কোনো গন্তব্যে। প্রায় অনেক সময় ধরে আলাবি ভাইয়া আমাকে তার কোলে নিয়ে হাঁটছেন। 37 মিনিট ধরে আমাকে নিয়ে হাঁটছেন তিনি। চারপাশে অন্ধকারও নেমে এসেছে। আলাবি ভাইয়ার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা পথ চলছি। এক হাতে তার গলা আঁকড়ে ধরেছি আর আরেক হাতে ফোনটা ধরে রেখেছি। তার যে কষ্ট হচ্ছে আমাকে নিয়ে হাঁটতে তা আমি ঠিক বুঝতে পারছি। হালকা শীতল আবহাওয়াতেও তিনি ঘেমে গিয়েছেন। তাই আমি নিজে থেকেই এবার একটু নেড়েচড়ে উঠলাম আর বললাম, আমাকে এখন নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। তিনি একটু থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এখন তোমাকে নামানোর মুড নেই। তার দিকে তাকাতে দেখি উনি একটা বিটকেল মার্কা হাসি হেসে আবার পথ চলতে শুরু করেছেন। আমি আবার বললাম, আপনার তো কষ্ট হচ্ছে, প্লিজ নামিয়ে দিন। উনি হাঁটতে হাঁটতে বললেন, আমি এক কথা দুবার বলি না। আমি আবার কিছু বলার জন্য উদ্যত হলে আমাকে বলতে না দিয়ে তিনি আবার বললেন, তুমি যদি আমাকে বোকা ভেবে থাকো তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। তার কথার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কিছুই আমার বোধগম্য হলো না। হালকা কপাল কুঁচকে তার দিকে দৃষ্টি দিয়ে বললাম, মানে? পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পাগল টাগল হয়ে গেলেন নাকি? আলাবি ভাই আগের মতো পথ চলতে চলতে বললেন, আজকে সকালের অভিনয়টা তুমি দারুণ করেছো। তবে কি জানো তো, মার কাছে মামাবাড়ির গল্প করা যতটা বোকামির কাজ, তুমি তার থেকে বেশি বোকামির কাজ করেছো। তার কথায় এবার আমার টনক নড়ে উঠল। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তা হলো উনি কি আমার সকালের করা অভিনয়টা ধরে ফেলেছেন? আমার ভাবনার সুতো ছিঁড়ে উনি আবার বলে উঠলেন, তোমার কি মনে হয় যার প্রতিটা নিঃশ্বাসের খবর আমি রাখি
তার জানবাবুর খবর আমি রাখবো না? সকালে তুমি যে কোন জানবাবুর সাথে কথা বলেছিলে তা আমার জানা আছে। আমি তো জাস্ট চেক করছিলাম তোমার অ্যাক্টিং স্কিল কেমন। কথাগুলো শুনে আমি কিছুটা ভ্যাবাচাক্কা খেয়ে গেলাম। আমি যে এভাবে ধরা খেয়ে যাব তা কল্পনা তো দূরে থাক, বাস্তবেও ভাবিনি। আর এই কানা বেটা যে এত চালাক তাও ভাবতে পারিনি। চোখে চশমা পরে না হয় বেশি দেখে, তা তো বুঝলাম, কিন্তু বেশি বোঝার জন্য মস্তিষ্কেরও কি কোনো চশমা আছে নাকি তার? আমার সব আজগুবি চিন্তাভাবনার অবসান ঘটিয়ে আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, কিসের অ্যাক্টিং আর কিসের স্কিল? সকালে তোমার ফোনে বিনা রিংয়েই তুমি বুঝে গেলে তোমাকে তোমার জান কল করেছে? আবার বিনা কলেই তুমি তোমার জানের সাথে কথাও বলে ফেললে। বাহ, এ না হলো আমার বর্ষণ সঙ্গিনী। দেখুন, যা বলবেন সোজা সাপটা ভাবে বলুন। আচ্ছা, সোজা সাপটা ভাবেই বলছি। তুমি যখন সকালে আমাকে জেলাস ফিল করার জন্য ফোনে বাবু সোনা করে যাচ্ছিলে, তখন আমার ফোনের স্ক্রিনে সুন্দর করে তোমার ওয়ালপেপারটা ভেসে উঠছিল। তোমার কানে ফোন ধরা ছিল বলে আড়াআড়িভাবে অর্ধেকটা দেখতে পেরেছিলাম। আর আমাকে দেখিয়ে তুমি যেভাবে রকেটের গতিতে ফোনটা কানে চেপে ধরেছিলে, তাতে পিচি অন্ত বুঝে যেত তুমি যে অভিনয় করছিলে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ফোনে কথা বললেও কেউ যে অর্ধেক স্ক্রিন দেখতে পায় তা আমার এই জন্মে জানা ছিল না। এবার বুঝলাম তার চশমা পরার সার্থকতা কোথায়। কিন্তু আমার যে হাটে হাড়ি ভেঙে গেল তাতে এখন কেমন যেন লজ্জা লাগছে। চোর চুরি করে ধরা খেলে প্রথম একটু লজ্জা পাই, এটা স্বাভাবিক। আমিও মিথ্যে অভিনয় করতে গিয়ে ধরা খেয়েছি, তাই আমারও লজ্জা করবে, এটাই স্বাভাবিক। লজ্জার সাথে যখন লড়াই করছিলাম ঠিক তখন আলাবি ভাইয়া বলতে লাগলেন, আর কখনো আমাকে জেলাস ফিল করানোর মতো ভুল কাজটা করতে যাবে না। তোমাকে যদি অন্য কেউ ভালোবেসে থাকে তাহলে আমি কখনোই হিংসায় বশীভূত হয়ে উল্টোপাল্টা কাজ একদমই করব না। জ্যালাসি থেকে এক পর্যায়ে গিয়ে বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। এটা তো আমার সৌভাগ্য যে তোমাকে অন্যরাও ভালোবাসে। সবাই একটা ভালো ব্যক্তিত্বের সত্তাকে সবসময় ভালোবেসে থাকে। এখানে তো হিংসের কিছু নেই। আর যদি তোমার রূপটাকেই কেবল ভালোবাসে তাহলে সেটাও আমারই সৌভাগ্য। কারণ আমার বর্ষণ সঙ্গিনী এতই রূপবতী যার রূপ প্রত্যেকেই দেখে বলবে সুবহানাল্লাহ। এতক্ষণ আমি তার কথা মনোযোগ সহকারে শুনছিলাম, কিন্তু এখন আর তার দিকে আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। আবারও নতুন করে তার চিন্তাধারার প্রেমে পড়তে ইচ্ছে করছে। আমি সামনের দিকে তাকিয়ে আনমনেই অস্পষ্ট সুরে বলে উঠলাম, এটা আমারও সৌভাগ্য যে আপনার মতো একজনকে আমি ভালোবাসতে পেরেছি। আমি কি বলেছি তা বুঝতেই হুট করে আলাবি ভাইয়ের দিকে দৃষ্টি দিতেই দেখি তার ঠোঁটের কোণে তৃপ্তিময় এক হাসি খেলা করছে। হাসছেন তিনি, কিন্তু মনে হচ্ছে তৃপ্তি পাচ্ছে আমার হৃদয়। হঠাৎ করেই আমাদের সাথে 4 জন মধ্যবয়স্ক লোকের সাথে দেখা হয়ে গেল। তাদের দুজনের মাথায় গাছের মোটা মোটা ডালের গোছা রয়েছে। আমরা যে পথ ধরে যাচ্ছিলাম তারা সেই পথেরই ডান দিকে বসে বসে হারিকেনের আলোতে তাদের ডালের গোছা সামলাচ্ছিলেন। আমরা সকলে মুখোমুখি হতে লোকগুলো বলে উঠল, এই ক্যাডা ইহান এই সময়ে? লোকগুলোকে দেখে আমি নড়েচড়ে আলাবি ভাইয়ার কোল থেকে নেমে পড়লাম। তিনিও এত সময় আমাকে কোলে রেখেছিলেন বলে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন। আলাবি ভাইয়া লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম চাচা। আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদেরকে যদি একটু সাহায্য করতেন তাহলে উপকার হতো। 4 জনের মধ্য থেকে একজন লোক সালামের উত্তর দিয়ে আমাদেরকে নানান প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমরা কিভাবে এখানে আসলাম, কোথা থেকে এসেছি, কোথায় যাব ইত্যাদি নানা প্রশ্ন করতে লাগলেন। প্রশ্ন শেষে যখন বুঝতে পারলাম আসলেই আমরা বিপদে পড়েছি, তখন তারা বললেন, আপনাকে তো এখন সাহায্যই করতে পারুম না। এখান থেকে বাইর হওয়ার রাস্তা তো একখানেই আছে, আর এখান থেকে তো দূরও মেলা। যাইতে হলে আরও ঘন্টা 3 মতো লাগবো। তবে সেখানে যাইতে যেতে তো গাড়ি ঘোড়া কিছুই পাইবেন না। তাহলে এখন আমরা কি করতে পারি? এই সামনে আমাগো একখান পাড়া আছে, রাইটটাই আমাগো লগে থাইকা যান। সকালে একখান ব্যবস্থা হইবই, যদি আপনাগো মর্জি থাই আর কি। আচ্ছা, আপনাদের পাড়া গেলে কি একটু ফোনে কথা বলতে পারবো, মানে নেটওয়ার্ক পাওয়া যাবে? হয়, তা কইতে পারবেন। এই মুহূর্তে একটা ভরসা পেয়ে আমরা তাদের সাথে যাওয়ার জন্য উদ্যত হলেই একজন বলে উঠলেন, কিন্তু এই মাইয়াডা ক্যাডা আপনার লগে? আপনাগো দুইজনের মধ্যেই সম্পর্ক কি? আলাবি ভাই আমাকে দেখিয়ে বলেন, সে আমার বর্ষণ সঙ্গিনী। কি, এইটা আবার কোন সম্পর্ক? আলাবি ভাইয়া আর লোকটার কথায় আমার খুব হাসি পেল, কিন্তু এই হাসি ক্ষণস্থায়ী হলো না। কারণ আলাবি ভাইয়া তখন হুট করে বললেন, সে আমার বাচ্চার মা। তার মুখ থেকে এরূপ কথাবার্তা শুনে তার দিকে আমি বিস্ফোরিত নয়নে তাকালাম। উনি আমার দিকে একটা শয়তানি রূপী হাসি ছুঁড়ে মারলেন। আমি যখন কিছু বলতে যাব তার আগে আলাবি ভাইয়া লোকগুলোর সামনেই আমাকে আবার কোলে তুলে নিলেন। আলাবি ভাইয়ের নির্লজ্জ স্বরূপ কাজ কারবারে আমাদের সামনে থাকা লোকগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করছে। তাদের অবস্থা বুঝে উনি তাদেরকে বললেন,
ওর পা অনেকখানি কেটে গেছে। কথাটা বলে লোকগুলোকে ইশারা দিয়ে আমার পায়ের দিকে তাকাতে বললেন। তারা আমার পায়ে রুমাল বাঁধা দেখে আর কোনো কথা বাড়ালেন না। এরপর তাদের পিছু পিছু আমরা চলতে লাগলাম। 16-17টা পরিবার নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে। বাঙালিদের সঙ্গে এদের মাঝে কয়েকটা উপজাতি পরিবারও রয়েছে, তবে সকলেই ইসলাম ধর্মাবলম্বী। সরু মাটির রাস্তার দুপাশে সারি সারি 16 থেকে 17টা বাড়ি দাঁড়িয়ে আছে। প্রতিটা বাড়ির দেয়াল বাঁশের চটি দিয়ে তৈরি। মাটি থেকে কিছুটা ওপরে তৈরি করা হয়েছে বাড়িগুলো। এখানে কেউ না জেনে শুনে আসলে ভাববে কোনো উপজাতি গোষ্ঠীদের পাড়ায় এসে পড়েছে। এই পরিবারগুলোর জন্য এখানে ছোট পরিসরে একটা মুদি দোকান রয়েছে। সেই সাথে সকলে মিলে ছোটোখাটো একটা মসজিদও দাঁড় করিয়েছে। বলতে গেলে লোকালয় থেকে ভালোই দূরে অবস্থিত এই পাড়াটা। ইলেকট্রিসিটি বলতে কিছু নেই এখানে। সৌরবিদ্যুতে চলছে পুরো পাড়াটা। রাত এখন 9টা। আমরা এখানে যে ভালো আর বিপদমুক্ত আছি তা আলাবি ভাইয়া নাকি কল করে নিয়াজ ভাইয়াদের জানিয়ে দিয়েছেন। তখন ভাবছিলাম এখানে নেটওয়ার্ক পেলো কোথায় গিয়ে, কিন্তু পর মুহূর্তে আবার ভাবলাম জানিয়ে দিয়েছে এতেই ভালো, আমার এত ভাবার দরকার নেই। এই পাড়ায় উচুং চু নামে একজন সর্দার রয়েছেন, তবে সে চাকমা সম্প্রদায়ের। এই সর্দার এর বাড়িতেই আমরা উঠেছি। রাতের খাবার তার বাড়িতেই খেয়েছি। তার স্ত্রী আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি। তবে উইনচুং লোকটা নাকি একটু একরোখা আর কঠোর টাইপের। আশ্চর্যের বিষয় হলো উইনচুং এর স্ত্রী বাঙালি, তার নাম রোকেয়া। তাদের সন্তান আছে 2জন। এত সব তথ্য বসে বসে আমি রোকেয়া আন্টি থেকেই শুনেছি। খাওয়া দাওয়া শেষ করে রোকেয়া আন্টি আমার থেকে অনেক কিছু জানতে চাইলেন। আমিও তাকে একটা একটা করে উত্তর দিলাম। এখানে আমার আর আলাবি ভাইয়ের পরিচয় হয়েছে স্বামী স্ত্রী হিসেবে। রোকেয়া আন্টি কথাবার্তা বলে এক পর্যায়ে আমাকে তাদের সামনাসামনি বাড়িটায় নিয়ে আসলেন। রুমটায় 2জন মানুষ শোয়া যাবে এমন একটা চৌকি বসানো আছে। এক পাশে ছোট করে একটা জানালা রয়েছে। এক কোণে রয়েছে একটা আলনা। চৌকির পাশে আছে একটা ছোট টেবিল আর চেয়ার। রোকেয়া আন্টি বললেন, এটা তোমাদের জন্য খালি করেছি। তোমাদের দেখে তো মনে হয় নতুন নতুন বিয়ে করেছো। আচ্ছা, এটা কি তোমাদের হানিমুন ট্রিপ? রোকেয়া আন্টির কথায় আমি চমকে গিয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। ঠিক তখনই পেছন থেকে আলাবি ভাই এসে বললেন, হ্যাঁ, এটা আমাদের প্রথম মধুচন্দ্রিমা। ও তাই নাকি? তাহলে তো বেশ ভালো হলো। এমন লোকালয় থেকে দূরে কজন হানিমুন করতে আসতে পারে? এখানে কেউ বিরক্ত করতে আসবে না তোমাদের। থাকো তবে, আমরাও কেউ বিরক্ত করতে আসবো না। রোকেয়া আন্টি কথাগুলো বলেই দ্রুত পায়ে চলে গেলেন। আন্টি যাওয়ার সাথে সাথে আলাবি ভাইয়া দরজাটা আটকে দিলেন। তাকে দরজা আটকাতে দেখে আমি তড়িঘড়ি করে বলে উঠলাম, এ কি, দরজা আটকাচ্ছেন কেন? তো দরজা খুলে কি কেউ হানিমুন করে নাকি? আমাকে একটা চোখ টিপ মেরে তার সেই অতি পরিচিত শয়তানরূপে হাসিটা মুখে বজায় রাখলেন। তাকে হাসতে দেখে একটা শুকনো ঢোক গিলে বললাম, হানিমুন আবার কি? হানিমুনই কি করে? আমার কথায় তিনি হো হো করে হেসে উঠলেন। এরপর একটু একটু করে আমার দিকে পা বাড়াতে লাগলেন। তাকে আমার দিকে এগুতে দেখে আমিও তার থেকে দূরত্ব বজায় রাখার জন্য এক পা করে পিছনে যেতে লাগলাম আর বললাম, সমস্যা কি? আপনার এগোচ্ছেন কেন? তুমি তো বললে হানিমুন কি তা জানো না, তাই ভাবলাম তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আর তার জন্য তো তোমার কাছে আসতেই হবে। কি হানিমুন হানিমুন করছেন? আমাদের তো এখনো বিয়েই হয়নি। আর বিয়ে যেহেতু হয়নি সেহেতু আমি আপনার মতো খবিশ লোকের সাথে একরুমই থাকবো না। যত যাই হোক, আপনি তো একজন পুরুষ মানুষই। আমার কথা শেষ হতে না হতেই আলাবি ভাইয়া ঝড়ের গতিতে এসে আমাকে ঝাঁপড়ে ধরলেন। একেবারে নিজের সঙ্গে মিশিয়ে নিলেন। এত জোরে বল প্রয়োগ করে আমাকে জড়িয়ে ধরেছেন, মনে হচ্ছে আমার ভেতরের হাড়গোড় সব ভেঙে একেবারে ছাতু ছাতু হয়ে যাবে। ঠিকভাবে দমটাও নিতে পারছে না। নিজেকে ছাড়ানোর জন্য তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিই। ধস্তাধস্তি করতেই আলাবি ভাইয়া আমাকে ছেড়ে দেন। আমি ছাড়া পেতে জোরে জোরে দম নিতে থাকি। তখন আলাবি ভাইয়া বলে উঠলেন, আর জীবনে খবিশ বলবে? যদি এমন আরও টাইপ হাত চাও তাহলে খবিশ বলতে পারো। আমার কোনো সমস্যা নেই, কারণ খবিশরা এমনই করে থাকে। আলাবি ভাইয়া গিয়ে চৌকিতে বসে পড়লেন। আমি আগের মতোই দাঁড়িয়ে আছি। আমার পেছনে আলনা। এখন পায়ের ব্যথাটাও অনেক কম। এখানে আসার পর ওকে আন্টি কি যেন পায়ের কাটা স্থানে লাগিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন। দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই আমিও গিয়ে তার পাশে অনেকটা দূরত্ব রেখে বসে পড়লাম। কিছু সময় নীরবতার মাঝে কাটিয়ে দিলাম আমরা। নীরবতা ভেঙে আলাবি ভাইয়া বলে উঠলেন, জুই, তোমাকে একটা কিছু শোনাতে চাই, শুনবে? আমি আলাবি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। আমি তার দিকে দৃষ্টি দিয়ে বললাম, শুনবো, বলুন। আলাবি ভাইয়া বসা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়লেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, এখানে নয়। আলাবি ভাইয়া গিয়ে দরজা খুলে আমার কাছে আসলেন। আমি তার দিকে বিস্ময় নিয়ে তাকাতেই উনি আমার দিকে তার ডান হাত বাড়িয়ে দিলেন। আমি বিনা দ্বিধায় আমার এক হাত বাড়িয়ে দিলাম তার হাতে। বাইরে বের হয়ে তার ডান হাতের বাহু আমি দু হাতে আঁকড়ে ধরে ধীর পায়ে তার সাথে সোলার প্যানেলের দ্বারা জ্বালানো লাইটের ঈষৎ নিভু নিভু আলোয় সামনে এগোতে লাগলাম।
কয়েক কদম সামনে গিয়ে একটা ঘর দেখতে পেলাম। এটা দেখে আশ্চর্য না হয়ে পারলাম না, কারণ অন্যান্য ঘরগুলো মাটি থেকে একটুখানি উঁচু, কিন্তু এটা মাটি থেকে না হলেও 7 কিংবা 8 ফিট উঁচু। এর চারপাশে কোমর অব্দি বাঁশের চটির বেড়া দেওয়া, মাথার উপরে ছাউনি দেওয়া। এখানে আসার উদ্দেশ্য বুঝতে না পেরে আলাপি ভাইয়ের দিকে তাকালাম। তারপর বললাম, এত জায়গা থাকতে আকাশের মধ্যে ঘর বানিয়েছে কেন ওরা? কথা বলার জন্য কি? কেবলমাত্র এখানে নেটওয়ার্ক পাওয়া যায়। ওরা এখানে এটার উপর গিয়ে কথা বলে। আমিও ওইখান থেকে নিয়াজকে কল করেছি। আলাপি ভাই একটু থেমে আবারও বললেন, চলো উপরে উঠি আগে। আলাপি ভাইয়ের সাহায্যে ধীরে ধীরে বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। এটা পাড়ার একেবারে শেষ মাথায়, আর উঁচু হওয়ায় এখান থেকে পুরো পাড়াটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। চারপাশে যে গাছগাছালিতে ঘেরা তা আবছা আলোয় কিছুটা উপলব্ধি করতে পারছি। উপরে উঠে বুঝতে পারলাম এটার ফ্লোরিং করা হয়েছে কাঠের পাটাতন দ্বারা। 2টা টুলও আছে এখানে। আমি আর আলাপি ভাইয়া পাশাপাশি টুল 2টায় জায়গা দখল করে নিলাম। বসা মাত্রই আলাপি ভাইয়া আমার এক হাতের মধ্যে তার আরেক হাত দিয়ে আমার 5 আঙ্গুলের মাঝে তার 5 আঙ্গুল গলিয়ে দিলেন। আমি হকচকিয়ে তার দিকে দৃষ্টি দিতেই তিনি বলে উঠলেন, প্লিজ থাক না। তার এমন আকুল আবেদনকে উপেক্ষা করতে পারলাম না। খুব আগ্রহের সহিত তাকে জিজ্ঞেস করলাম, কি বলবেন? উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বলছি।